মধ্যপ্রদেশ ঘুরতে আসায় আমরা যে লিস্টগুলো করে নিয়ে এসেছিলাম তার মধ্যে প্রথমেই ছিল পাঁচমারি সফর। 3 দিনের পাঁচমারি সফরের ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, যারা সেগুলো দেখে উঠতে পারোনি অবশ্যই করে দেখে নিও। এবং পরবর্তী গন্তব্য ছিল সাতপুরা ন্যাশনাল পার্কে। এখানে জঙ্গল সাফারি করার জন্য আমরা বেছে নিয়েছিলাম মারাই গেট। যদিও তোমাদের বলে রাখি, চূর্ণা গেট হচ্ছে এখানকার কোর জোন। এখানে গেলে চূর্ণা জোনে গেলে তোমরা অবশ্যই বাঘ দেখতে পাবে। তবে এটা কিন্তু ভেবো না যে আমাদের সাফারিতে আমরা কম কিছু দেখেছি। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের বিকেলের সাফারিতে অনেক বন্য জন্তুর সঙ্গে কিন্তু দেখা হয়েছিল। আর এখানকার বাইসনকে আমরা যেভাবে দেখেছিলাম, মনেই হচ্ছিল না যখন সে ঘাস খাচ্ছিল যে এ ভয়ার্ত হতে পারে কতটা, সেটা আমাদের তখন ধারণার বাইরে ছিল। কিন্তু এত সুন্দর করে সে ঘাস খাচ্ছিল, সেটা অতীব চমকপ্রদ। আর বাঘ মামাকে না দেখে কি আমরা ফিরে আসতে পারি? তার সম্মুখীনও কিন্তু আমরা হয়েছিলাম। তবে এটা ভেবো না যে সে আমাদের সামনে অন্য রূপে ধরা দিয়েছিল। সে যেন বলতে এসেছিল, গুড ইভিনিং ম্যাডাম। আজকের ভিডিওটা শুরু হচ্ছে সেকেন্ড হাফ থেকে। অ্যাকচুয়ালি আজকে আমরা পাঁচমারি থেকে আবার পিপারিয়া যাব, এবং তার মধ্যেই আমাদের একটা সাফারি আছে, যেটা হচ্ছে সাতপুরা টাইগার রিজার্ভ, যে একটা সাফারি হয় সেখানে। এটা মাথাই গেট। আমরা এই মারাই গেটে এসেছি। কিন্তু এখানে যারা ভাবছো যে আগে এসে এখানে থেকে সাফারি করবে বা রাত এখানে একটা নাইট সাফারিও হয়, যেটা আমরা করছি না। এবার এখানে চারিদিকে কিন্তু অজস্র রিসর্ট আছে, বা মধ্যপ্রদেশ ট্যুরিজমেরও নিজস্ব এখানে থাকার জায়গা আছে, রিসর্ট আছে। তোমরা যদি চাও তোমরা সেটাও করতে পারো। তো আমরা যেহেতু পাঁচমারিতে ছিলাম, পাঁচমারি থেকে আজকে পিপারিয়া হয়ে আমরা নাগপুর যাব, কারণ আমাদের পরে যে গন্তব্য সেটা হচ্ছে তাড়োবা। তো আজকে আমরা এখানে এই সাতপুরা টাইগার রিজার্ভে এসেছি। মারাই গেটে ঢোকার সময় তোমরা দেখতে পাচ্ছ যে এই দিকে সমস্ত কিছু দেওয়া আছে, যে এখানে অজস্র কিন্তু ছোট বড় রিসর্ট আছে। তোমাদের একবার দেখিয়ে দিই। এই ঠিক আমার পেছনে হচ্ছে বাইসন লজ। যে মারাই গেটটা, তার ভেতরেই কিন্তু এই মধ্যপ্রদেশ ট্যুরিজমের যে এদের যে গেস্ট হাউস, সেটাই হচ্ছে বাইসন লজ। এই বাইসন লজটা ঠিক ডান দিকে, এবং এই দিকটা ঠিক তার অপোজিট দিকে হচ্ছে এখানকার গেট। এবার গেটে আসলে যেটা সব থেকে এই সাফারিটা মজাদার এই কারণেই হচ্ছে, তোমাকে এই নদীটা পেরিয়ে গিয়ে কিন্তু সাফারি শুরু করতে হবে। যারা আগে থেকেই সাফারি টিকিট বুকিং করে আসতে হবে, পারমিশনটা এখান থেকে নিতে হবে। আর এই দিকেও যেরকম লজ আছে, ঠিক তার অপোজিটেও কিন্তু বাইসন ট্যুরিস্ট লজটা রয়েছে দু সাইডে, এবং এখানে সুন্দর করে পার্ক রয়েছে, খাওয়ার জায়গা রয়েছে, এবং যারা এই ট্যুরিস্ট লজটা বুক করবে এখানে বসেই নদীর সৌন্দর্যও দেখতে পারবে।
পেছনে যে স্পিড বোটগুলো আছে, মানে লঞ্চ টাইপের যে মানে ছোট ছোট স্পিড বোট টাইপের আছে, এইগুলোতে করে আমরা ওই সাইডে যাব, তারপরে আমাদের গাড়ি ওরা প্রোভাইড করবে। আগের থেকে এগুলো সমস্ত কিছু করা থাকে এবং কিভাবে বুক করতে হয়, কী করে করতে হবে, সমস্তটাই তোমাদেরকে আমি ডেসক্রিপশানে জানিয়ে দেব, এবং এই ভিডিও যেতে যেতেও কিন্তু সমস্তটাই ইনফরমেশান থাকবে। আর হয়তো আমি টাইম পেলে ভিডিওর মধ্যে দিয়েও বলতে থাকবো। আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশান জানিয়ে রাখি, যারা সাতপুরা টাইগার রিজার্ভে আসতে চাও, তো তাদের জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অনলাইনে গিয়ে প্রথমে যে মধ্যপ্রদেশের ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে তোমাকে একটা নিজস্ব অ্যাকাউন্ট বানিয়ে তারপরে তোমাকে স্লটটা বুক করতে হবে এবং পারমিটটা নিতে হবে। পারমিশন নেওয়ার পরে তারপরে এখানে এসে, মানে মারাই আসার পরে, মারাই গেটে আসার পরে এখান থেকে তোমার জিপসি আর যে টাকা, গাইড, এদের সমস্ত কিছু টাকাটাও দিতে হবে এবং এখান থেকে নিতে হবে। মানে পারমিশনটা কিন্তু তোমাকে আগে থেকে, স্লটটা আগে থেকেই বুক করে আসতে হবে। 2:30 থেকে আমাদের বোট ছাড়বে, মানে সাফারি শুরু হবে 3টে থেকে 6টা, 3 ঘন্টা, এবং এই সাইডে আমাদের যে এই নদীটা পার হতে হবে সেইটার টাইম হচ্ছে 2:30টা। আমরা দেখতে পাচ্ছিলাম সমস্ত যে এখানকার যারা গাইড, তারা তাদের নিজস্ব যে বাইক বা স্কুটি, অর্থাৎ এখান থেকে গ্রামটা একটু দূরে, সেখান থেকে সবাই তারা টাইম অনুযায়ী এখানে চলে আসছিল। আর যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে এসেই, অর্থাৎ এটা ওয়াচ টাওয়ার, তাছাড়া এটা টিকিট কাউন্টার বটে। এখানে এসে তোমাদের যে আগে প্রি বুকিং করা আছে, অর্থাৎ স্লট যেটা বুক করা আছে, সেটা দেখিয়ে এখান থেকে তোমরা গাড়ির টাকা এবং গাইডের টাকা দিয়ে তোমাদের সমস্ত কিছু এখানকার ফর্মালিটিস কমপ্লিট করে তারপরে 2:30টার মধ্যে তোমাদের প্রত্যেকের গ্রুপের জন্য কিন্তু একটা আলাদা স্পিড বোট থাকে। আর এই হলো যখন মারাই গেটে ঢুকবে তার বাইরের সাইডটা। আগেই তোমাদের বলেছি এখানে বাইসন লজ আছে, তো এইখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে।
এই সাইডে আবার ওই বোটে করে আমরা চলে আসলাম এবং চারিদিকে এই জিপসিগুলো দাঁড়িয়ে আছে এবং এখানে যে সোভিনিয়ার যে শপগুলো থাকে সেখানেও আছে। অপোজিটে একটা কিন্তু রেস্টরুম টাইপের জায়গা আছে, এখানেও অনেকে থাকতে পারে, মানে বুকিং করে তোমরা এই জায়গাটাতেও থাকতে পারো যদি এই জায়গাটায় বুকিং পাও, কারণ এখানে খুব চাহিদা। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি যে বাঘ যে সবসময় দেখতে পাবে এরকম কোনো মানে নেই, কারণ এগুলো বনের জীবজন্তু, কখন বেরিয়ে আসবে কার লাক ফেভার করবে। কিন্তু আজকে সকালবেলার যে সাফারিটাতে ছিল, দুটো সাফারিতে, একটা সাফারিতে পুরোপুরি 3টে প্রাণী দেখতে পেয়েছে, মানে বাইসন, লেপার্ড আর বাঘ। তো দেখি আমাদের কপালে কি আছে। অবশেষে আমাদের জঙ্গল সাফারি শুরু হলো। আমাদের এই জঙ্গল সাফারি প্রথম নয়, এর আগেও অনেকবারই ঘোরার কারণে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই জঙ্গল সাফারি করেছি। তবুও তোমাদের বলে রাখি, প্রত্যেকবারই নতুন নতুন রকম অভিজ্ঞতা হয়, প্রত্যেকটা জায়গার নতুন নতুন সৌন্দর্যকে অনুভব করি। আর এই জঙ্গলে ঢুকে আমাদের খানিক অন্যরকমই লেগেছিল, কারণ আমরা যখন গিরে গিয়েছিলাম সেখানকার রুক্ষতা আমাদের কোথায় যেন মনে হচ্ছিল যে আফ্রিকার কোনো জঙ্গলে আছি। আর এই জঙ্গল ঠিক ডুয়ার্স টাইপের না হলেও জঙ্গলের ফাঁকা ফাঁকা রাস্তা, তার মধ্যে দিয়ে যখন, যদিও এই হচ্ছে যাওয়ার শুরু, অর্থাৎ যখন আমরা যাত্রা শুরু করলাম, আস্তে আস্তে জঙ্গল আরও গভীর হয়েছে, তখন ধারণা আরও বদলেছে। তবুও বলছি যে সেই একটা অনুভূতি যে পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে শুটে বেড়াই সকল ছেলের জুটি, ঠিক সেই অনুভূতি হচ্ছিল। যখন চঞ্চলা হরিণী তাদের নিজের খেলায় মত্ত, কিন্তু দূরে ওই দাঁড়িয়ে থাকা বাইসন যখন ঘাস কাটছে দেখে মনে হচ্ছে এই হিংস্র জন্তু এরকমভাবে অবলীলায় ঘাস খেয়ে যাচ্ছে, তার কোনো দিকে মন নেই। তখন মনেই হচ্ছিল না যে এরাই যখন দল বেঁধে থাকে বা প্রয়োজন পড়লে বা কোনো কারণে তারা যদি রেগে থাকে, কি হালটাই না করতে পারে মানুষের কিংবা গাড়ির। তোমরা অনেকেই জানো যে বাংলার মানে ইন্ডিয়ান গৌড়ের কিন্তু প্রচণ্ড ক্ষমতা, ইভেন এরা যদি একসঙ্গে দল বেঁধে থাকে বাঘও ভয় পায়। আর হ্যাঁ, এখানে মেন উদ্দেশ্য তো বাঘ দেখা। যদিও তোমাদের প্রথমেই বলে নিয়েছিলাম যে জানি না কপালে আছে কি না, কপালে কিন্তু আমাদের ছিল। ভগবান আমাদের সেদিন ঠিক সহায় ছিলেন, তাই ঘুরতে ঘুরতে তার বিভিন্ন রকম রূপ, অর্থাৎ সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে কতটা পথ চলে আবার জলের মধ্যে দিয়ে ঝাঁপিয়ে অন্য পাড়ে উঠে এলো, সেগুলো তোমরা সবই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর একটা কথা তোমাদের বারবার মনে করিয়ে দিই, আমার কিন্তু ইউটিউবার হওয়ারও যেরকম ইচ্ছে নেই, ট্রাভেল ব্লগারও সেই রেসে দৌড়ানোরও সেরকম কোনো মানসিক ইচ্ছাও আমার বোধহয় নেই। কিন্তু যেটা আছে সেটা হলো ভ্রমণের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার, আর তার সাথে সাথে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমিও যেরকম পরে দেখতে পারবো, আর তোমরা যদি আমাকে আরেকটু উৎসাহ দাও আমি নতুন ভিডিও করার আরও আগ্রহ পাবো। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করো, আর যদি কিছু জিজ্ঞাসা থাকে বা ভালো লাগাটুকু কমেন্টে জানাতে ইচ্ছে করে সেটাও করে দেও। তো এত কথা বলার চেয়ে চলো এগিয়ে যাই আরও জঙ্গলের ভেতর, দেখতে থাকি কখন তার সাথে দেখা হয়েছিল।
हेलो अरे बोल लगा रहा फोन लगा मैं बोल तो कि भागना ले आ जाओ करके चलो भागना ला दिख रही है आ जाओ इमली के यहाँ पे दो नंबर भी देख लिया तुम लोगों ने 2 नंबर डैम से देख लिए तो क्रॉस करी तब इधर आए हम तो अब भी आए तो वो क्रॉस करके आए 2 नंबर से জঙ্গল হোক কিংবা আমাদের সমাজ জীবন, প্রথা কিন্তু অনেকটা একই। যেরকম আমাদের সমাজেও কোনো বিশিষ্ট গুণী মানুষ কিংবা কোনো ব্যক্তি বিশেষ যদি মানে সমাজের মধ্যে একটু উচ্চ মানের হয় বা উন্নত মানের হয়, তাকে দেখলে বা তার আসার আগমনে যেরকম সবাই সন্ত্রস্ত হয়ে পড়ে বা একটুখানি নিজেদেরকে সুসজ্জিত করে রাখে, এরাও কিন্তু তাই। এর কারণ এটাই বলছি, দলবদ্ধ এক ঝাঁক হরিণ তাদের নিজেদের বিচরণভূমিতে নিজেদের মতন বিচরণ করছিল, কিন্তু বাঘ যেহেতু এদেরকে ধরার জন্য বা তার নিজের শিকারের জন্য এদের উপর ঝাঁপিয়ে পড়ে, তা কিন্তু এরা জানে। আর সেই জন্য এখানে কলিং হয়। সাধারণত বাদরে কিন্তু উপর থেকে বা কিছু পাখি থাকে যারা জানিয়ে দেয় যে কেউ আসছে। তাদের আওয়াজে কিন্তু অন্যান্য পাখিরা বা অন্যান্য পশুরা সেইভাবে নিজেদেরকে সন্ত্রস্ত বা ভীত সন্ত্রস্ত হয়ে অন্য পথ ধরে। এখানে আমরা সেটাই দেখেছিলাম। এখানে একটা মানে মাংকির কলিং আমরা শুনতে পাচ্ছিলাম এবং তখন এই হরিণগুলো যেদিকে যাচ্ছিল সেদিকে না গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে যায়। এটাও বেশ অন্যরকম লেগেছিল, নতুন অভিজ্ঞতা। যারা জঙ্গল সম্বন্ধে অনেক জানো তাদের কাছে এই অভিজ্ঞতা নতুন নয়, কিন্তু ওই যে বললাম নিছক ছেলে মানুষের মতন আমার যে ভালো লাগাগুলো বা নতুন অভিজ্ঞতা সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি। আর চাই এই ভিডিওগুলো যখন আর চলতে পারবো না, সময় কিংবা শরীর কোনোটাই আর সাড়া দেবে না নতুন নতুন জায়গায় ঘুরতে, তখন বোধহয় এই ভিডিওগুলো আমার আরও অক্সিজেনের ঘাটতি পূরণ করবে। মনের আনন্দে অনেক দিন আমি এই গন্ধ নিতে পারবো। এই মেমোরিজগুলো আমার মনের খাতায় আরও নতুনভাবে আমাকে বাঁচার উৎসাহ যোগাবে। তাই তোমরা কিন্তু অবশ্যই করে ভিডিওটা দেখো, ভিডিওটা লাইক করো, আর বাদবাকি ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। একসঙ্গে দেখি।
3 ঘন্টার সাফারি তখন শেষের দিকে, সূর্য তখন পশ্চিম দিকে একেবারেই অস্তগামীর শেষ ছোঁয়া ছুঁইয়ে দিতে চলেছে ধরণীতে। আর আমাদের ভাগ্য ছিল সেদিন প্রচণ্ডভাবে প্রসন্ন, কারণ বাঘমামাকে দেখা আমাদের সাফারির শেষ হওয়ার ওই 40-45 মিনিট আগেই। আর এই 40-45 মিনিট ধরেই তিনি আমাদের সঙ্গে ছিল সব সময়, কখনোই বোধহয় আমাদের ছেড়ে যেতে চায়নি। তাই যেখান থেকে মারাই গেট শুরু হয়, অর্থাৎ যেখানে এদের গেস্ট হাউস আছে, সেই জায়গায় কিন্তু ও হাঁটতে হাঁটতে সমস্ত গাড়ির সামনে দিয়ে নিজের রাজার মতন মেজাজ দেখিয়ে চলে এসেছিল এবং বাদ সেধেছিল আমাদের যাবার রাস্তায়। ঠিক যেখান থেকে আমরা বেরোবো বা আমাদের এন্ট্রি গেট বা যেখান থেকে এক্সিট করব, সেই জায়গাটাতেই উনি এসে বসে থাকলেন তার নিজের রাজকীয় ভঙ্গিমায়। আর তোমাদের বলে রাখি, বন বিভাগের কর্মীরা বা বনের নিয়ম হচ্ছে কোনো জীব জন্তু যদি তার নিজের গতিতে চলে তাকে কোনো মতেই হ্যারাস করা যাবে না। তাই এই বাঘমামার নিজস্ব বসে থাকা তার নানা রকম অঙ্গভঙ্গি অনেকক্ষণ ধরে দেখতে পারলাম। লোকালয়ের এত কাছে যে এরা চলে আসে আগে গল্পে শুনেছি, এবার তার বাস্তব সম্মুখীন আমরা হয়েছিলাম। আর তিনি বসেই থাকলেন তার নিজের মহিমায়। আমরা সবাই, সব গাড়ির যারা দর্শক, তারা নানা রকমভাবে ছবি তুললাম এবং তারপর তার কোনো রকম বিকার না দেখে আমরা অন্য পথ ধরে আজকের জার্নি শেষ করলাম। নতুন গল্প আরও থাকছে নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তো, না দেখলে অনেক কিছুই মিস করলে। আর যদি কোনো ইনফরমেশান আরও বাকি থাকে, তোমাদের জানার ইচ্ছে থাকে, তো প্লিজ আমার কমেন্টে লিখে জানিও।